আজকের লেকচারে শুরু করব কোহেশন অ্যান্ড কাপলিং। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এর আগের লেকচারে অলরেডি কিন্তু মডুলারিটির কনসেপ্টটা আমরা জেনে গেছি এবং আমাদের একটা প্রধান কাজ হচ্ছে যখন আমরা কোনো সফটওয়্যারকে মডিউলসে ডিভাইড করব তার ফাংশনালিটি বেসিসের ওপর আমাদের এই কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেটা আমরা লাস্ট লেকচারেও বলেছিলাম যে আমরা পরবর্তীকালে গিয়ে আমরা এটাকে নিয়ে ডিটেল স্টাডি করব। যে কোহেশন অ্যান্ড কাপলিং মানে যখন মডুলারিটি করব মডিউলের মধ্যে কাপলিং এবং কোহেশন কোনটা থাকা উচিত আর কোনটা থাকা উচিত না, কোনটা থাকলে ভালো কোনটা থাকলে ভালো না, সেগুলোর উপর আমরা এই লেকচারে ডিসকাস করব। একে একে প্রথমে আমরা কাপলিং পড়ব, কত ধরনের কাপলিং হয়, তারপর আমরা কোহেশন পড়ব, তারপর আমরা কত ধরনের কোহেশন হয় সেটাও কিন্তু আমরা এই লেকচারে দেখব। যারা এখন এর আগের লেকচারগুলো দেখোনি, যেটা হচ্ছে আমাদের মডুলারিটি বা ডিজাইনের বিভিন্ন রকম প্রকার, ইন্টারফেস ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন এবং লো লেভেল ডিজাইন, যারা এখনো দেখোনি আমি এই ভিডিওর আই বাটনে ওই ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, প্লাস প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দেবো। তোমরা চাইলে সিকুয়েন্সিয়ালি জিনিসগুলোকে রিপ আপ করতে পারো। তো চলে আসি প্রথম লাইনে কি বলছে। Coupling and cohesion are two parameters on which we can understand the quality of modularity in the design of software। মানে একটা সিম্পল কথা, আমরা যখন যে কোনো সফটওয়্যার, যেটা বলেছিলাম জিপের কথা আমি এক্সাম্পল দিয়ে অলরেডি এই পুরো প্লেলিস্টে পড়াচ্ছি। তো জিপে যখন আমাদের যে ফাংশনালিটি গুলো ধরে নাও রয়েছে, একটা ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার, একটা হচ্ছে ইউপিআই। তো এই ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার বা ইউপিআই করতে গেলে এর অনেক রকম এর আন্ডারে সাব মডিউল মানে সাব ফাংশনালিটি রয়েছে, এগুলোকে আমরা মডিউলস বলে কিন্তু আমরা চিনছিলাম। তো আমরা যখন কোনো একটি ফাংশনালিটিটাকে অ্যাচিভ করার জন্য সেটাকে যখন ফার্দার ব্রেকডাউন করি, সেই যে এক একটা যে সিম্পলেস্ট ইউনিটগুলোকে বলা হয় মডিউল, যেটা ফার্দার ব্রেক করা যাবে না। এবার আমাদের ওই মডিউলসগুলোকেই ডিজাইন করব। তো আমাদের এটাই দিয়ে মাথায় রাখতে হবে যে কোহেশন এবং কাপলিং দুটো প্যারামিটার, যেটা দিয়ে আমরা জাজ করতে পারি বা বুঝতে পারি যে আমরা কত ভালো মডিউলসে ডিভাইড করেছি। তো এক একটা করে জানতে হবে যে কাপলিং কি জিনিস এবং কোহেশন কি জিনিস। তো প্রথমে কাপলিং কি বলছে, প্রথমে একটা এক্সাম্পল দিই, তাহলে যে জিনিসগুলো বুঝতে পারবে। কাপলিং এর কথার বেসিক ডেফিনেশন বলছে দ্য মেজার অফ ইন্টারডিপেন্ডেন্সি অফ ওয়ান মডিউল ওভার আদার মডিউল। এটার বাংলা ভাষা বলতে কি বোঝাচ্ছে, ধরে নাও আমি এটা বাড়ির একটা এক্সাম্পল দেবো। ধরে নাও তোমাদের এরকম পাড়াতে দুটো বাড়ি রয়েছে, ভালো কথা, বা দুটো কি তিনটে এরকম তোমাদের পাড়াতে বাড়ি রয়েছে। এবার একটা বাড়িতে ধরে নাও চারটে তিনটে এরকম লোকজন রয়েছে, এগুলো হচ্ছে লোকজন, গোল গোল করছে, এটা হচ্ছে লোকজন ধরে নাও। তো ভালো কথা, এবার ধরে নাও এটা হচ্ছে তোমাদের বাড়ি নাম্বার যদি এ বলি, এটা বি, এটা সি। এবার কাপলিং কি বলে যে এই যে এ বাড়িটা, এর মধ্যে লোকজন রয়েছে, এই বাড়িটাই বিয়ের বাড়ির ওপর কতটা ডিপেন্ডেন্ট। মানে হয় না আমরা পাশের বাড়ি থাকলে আমরা সবসময় বলি যে আমাদের চিনি শেষ হয়ে গেছে, পেঁয়াজ শেষ হয়ে গেছে, গিয়ে চেয়ে আনি। তার মানে কি আমরা কতটা ডিপেন্ডেন্ট, মানে আমরা যখন কাজ করতে যাই এই এ বাড়িটা, এ বাড়ির লোকজন বি বাড়ির ওপর কতটা ডিপেন্ডেন্ট, এই কথাটাকে বলা হয় কাপলিং বলা হয়। তাহলে এটাকে যদি আমরা সফটওয়্যার টার্মে ধরি, ধরে নাও এ হচ্ছে একটা মডিউল, তার মধ্যে কিছু ধরে নাও কোড রয়েছে বা কিছু ইউনিটস রয়েছে, বি একটা মডিউল, তার মধ্যে কিছু ইউনিটস রয়েছে, সেরকম সিও একটা মডিউল বা কিছু তার মধ্যে ইউনিটস রয়েছে। এবার ডিপেন্ড করছে কাপলিং কি বলছে যে একটা মডিউল আরেকটা মডিউলের উপর কতটা ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে, এটাকে বলা হচ্ছে কাপলিং। এবার এটা থাকা ভালো কি না ভালো এটা তোমরা মোটামুটি বুঝতেই পারছো। যদি আমাদের নিজেদের ওপর আমরা নিজেরা ডিপেন্ড না হয়, কারোর ওপর ডিপেন্ড হয়েছি, ধরো না পরীক্ষায় লিখতে যাচ্ছি, বন্ধুর ওপর ডিপেন্ড হয়ে বন্ধু দেখাবে আমি লিখবো, তো সেটা কি হওয়া ভালো? যদি বন্ধু সিটটা চেঞ্জ করে দেয় বা বন্ধু না দেখায়, তাহলে কিন্তু আমরা পরীক্ষায় লিখতে পারবো না। তো এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি, মানে কাপলিং বলা একজনের উপর আরেকজনের ডিপেন্ডেন্ট, তো এটা হওয়া ভালো না। এবার আমরা ওখান থেকে কিছু কোয়ালিটি দেখবো কত ধরনের হয়, তখন বুঝতে পারবো কোনটা হওয়া ভালো আর কোনটা হওয়া ভালো না। সেটা সফটওয়্যার লাইনে আমরা ওইভাবে ভাগ করেছি, এটা আমরা পরে দেখবো। কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং কি বলে যে নিজেদের ওপরই ডিপেন্ডেন্সি থাকা খুব ভালো, ওপরের ওপর অন্যের ওপর ডিপেন্ডেন্সি থাকা কিন্তু খুব ভালো না। যেরকম কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ, ধরো চারটে এরকম মডিউল রয়েছে, তাদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নেই, এটাকে বলা হয় নো কাপেলড, নো ডিপেন্ডেন্সি। এটা সব থেকে ভালো বলতে পারো। এখানে দেখো সেকেন্ড একটা এক্সাম্পল, যেখানে তোমার চারটে মডিউল, তার মধ্যে কিছু ডিপেন্ডেন্সি আছে, যেটাকে বলা হয় লুজলি কাপেলড বা সাম ডিপেন্ডেন্সি। এটা ঠিক আছে, তাও মেনে নেওয়া যায়। বাট এই ছবিটায় দেখো, এখানে চারটে মডিউলের মধ্যে প্রত্যেকটার উপর প্রত্যেকটা ডিপেন্ডেন্সি একটা
লাইন দিয়ে বোঝানো হয়েছে, অ্যারো দিয়ে বুঝিয়েছে যে প্রত্যেকটা মডিউল কোনো না কোনোভাবে প্রত্যেকটা মডিউলের উপর ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। এটাকে বলে হাইলি কাপেলড বা মেনি ডিপেন্ডেন্সিস। এটা কিন্তু হওয়া ভালো না। এরকম ধরনের তুমি যদি একটা মডিউলে তুমি সফটওয়্যারকে ডিজাইন করো তাহলে কিন্তু খুব ভালো রকম সফটওয়্যার কিন্তু ডিজাইন হয়নি, খুব ভালোভাবে কিন্তু এর কোনো ডেভেলপমেন্ট হবে না। কেন আমরা এরকমভাবেই ডিজাইন করার চেষ্টা করি যেখানে মডিউলের উপর ডিপেন্ডেন্সিটা, দুটো মডিউলের উপর ডিপেন্ডেন্সি যতটা কম করা যায়। এবার এটা একটা অ্যারো দিয়ে একটা গল্প লেখা রয়েছে, দেখো ডেটা কাপলিং, স্ট্যাম্প কাপলিং, ডেটা কাপলিং, স্ট্যাম্প কাপলিং, কন্ট্রোল কাপলিং, এক্সটার্নাল কাপলিং, কমন কাপলিং এবং কন্টেন্ট কাপলিং। আমি এগুলো মার্ক ডাউন করলাম এখানে। এবার অ্যারোতে বোঝা যাচ্ছে কোনটা বেস্ট আর কোনটা ওয়ার্স্ট। তো বেস্ট বলতে পারছো ওপর দিক নিচ থেকে উপরে যাচ্ছে, নিচের গুলো ওয়ার্স্ট, উপরের গুলো বেস্ট। তাহলে বলতে পারো ডেটা কাপলিং হলে কোনো অসুবিধা নেই, এটা হওয়া উচিত। স্ট্যাম্প তার থেকে কম, কন্ট্রোল তার থেকে কম, এরকম ভাবে জিনিসটা নিচের দিকে নামছে। তো কন্টেন্ট কাপলিং একদমই থাকা উচিত না। কন্টেন্ট, কমন, এক্সটার্নাল এইভাবে কি হচ্ছে ওয়ার্স্ট থেকে বেস্টের দিকে যাচ্ছে। যত তুমি ওপরে যাচ্ছ বেস্টের দিকে যাবে, যত তুমি নিচের দিকে নামছো তত সেটা ওয়ার্স্টের দিকে আসছে, মানে আরো খারাপের দিকে যাচ্ছে। তো প্রত্যেকটা যখনই তোমাদের পরীক্ষায় কাপলিং এর ব্যাপারে লিখতে দেবে, তোমাদের এই যে 6টা যে পয়েন্ট কিন্তু তোমাকে লিখতে হবে, তার সাথে সাথে কিছু লাইন্স তোমাকে এখানে বলে দিতে হবে, মানে তাকে এক্সপ্লেন করতে হবে। তাহলে তোমার মোটামুটি এই প্রশ্নের উত্তরে কিন্তু ফুল নাম্বার তোমরা পেতে পারো। তো আমি পুরো জিনিসটাই আছে, আমি তোমার দেখাবো, দেখলে জিনিসটাকে পুরো ধরে ধরে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট টাইপস অফ কাপলিং মধ্যে প্রথম যে কাপলিংটা পড়বো যেটাকে বলা হয় ডেটা কাপলিং। ডেটা কাপলিং কথাটার মানে হচ্ছে দুটো মডিউলের মধ্যে ডেটা দিয়ে কমিউনিকেশন বা ডিপেন্ডেন্সি রয়েছে। যেরকম where two module only communicate with each other by passing data, মানে দুটো মডিউল ধরে নাও, দুটো ফাংশন বা দুটো মডিউল ধরে নাও, তাদের মধ্যে ডেটার কিন্তু শুধু ডিপেন্ডেন্সি, মানে এই মডিউল এ মডিউল বি কে ডেটা দিচ্ছে এবং মডিউল বি মডিউল এ কে ডেটা দিচ্ছে। এটা হলে কোনো অসুবিধা নেই, এটা বেস্ট ফর্ম বলতে পারো। ইট ইজ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট ডিজায়ার অফ কাপলিং, মানে এটা মেনলি যখনই আমরা কাপলস করি বা ফাংশন তৈরি করি বা মডিউল, মানে মডিউলের আরেকটা নামই হচ্ছে কিন্তু ফাংশন। যারা প্রোগ্রামিং কোডিং করে এসেছো এই জায়গা অবধি, যারা ফাংশন বানাও তোমরা প্রোগ্রাম, ওগুলোই তোমরা বলতে পারো ওয়ান কাইন্ড অফ মডিউল, যেটা সফটওয়্যার ডিজাইনে আমরা এইভাবে বলি, আর কিছুই না। যেটা হচ্ছে অ্যাডিশন বাই ইউজিং কল বাই ভ্যালু ইজ আ এক্সাম্পল অফ ডেটা কাপলিং। যেখানে কল বাই ভ্যালু জানো, যেখানে আমরা ভ্যালু আমাদের ফর্মাল অ্যাকচুয়াল আর্গুমেন্ট থেকে ফর্মাল আর্গুমেন্টে পাস করি, যেখানে ভ্যালুর কপি যায়। তো এরকম ধরনের সিনারিওকে বলা হয় ডেটা কাপলিং, যেখানে কল বাই ভ্যালু ইজ এক্সাম্পল অফ ডেটা কাপলিং। নেক্সট হচ্ছে আমাদের স্ট্যাম্প কাপলিং, যেখানে এখানে ডেটা পাস করছিলাম, বাট স্ট্যাম্প কাপলে কি করব, ডেটা স্ট্রাকচার পাস করবো। এটা এক্সাম্পল হচ্ছে কল বাই রেফারেন্স। সেম গল্পটা কোনো আলাদা কিছু না, দুটো ধরে নাও মডিউল বা ফাংশন, তোমরা যেভাবে ভাবো। আমরা কিন্তু কি করছি, যেখানে দুটোর অ্যাড্রেস পাস করছি, মানে ধরো না এখানে ডেটা পাঠাবো না, ডেটার অ্যাড্রেসটা পাস করছি, মানে ডেটা স্ট্রাকচার পাস করাটাকে বলা হয় স্ট্যাম্প কাপলিং বলে। এটা থাকা ভালো না, বাট থাকলেও খুব খারাপ না। কারণ কি, এটা তুমি যদি ভেবে দেখো তোমরা, যে ডেটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট ইউজ অফ কাপলিং, যেখানে খুব প্রবলেম হয় না। এইরকম ধরনের কাপলিং বা ডিপেন্ডেন্সি থাকলে কোনো প্রবলেম নেই, বাট এখানে ডেটা স্ট্রাকচার। যদি একটা সিম্পল একটা এক্সাম্পল আমি যদি বলি, একটা মানুষ রয়েছে, তার বাড়িতে একটা লোক, ধরুন না মানুষটাই বাড়িতে দাঁড়িয়ে রয়েছে, তার বাড়িতে একটা লোক এসছে কোনোভাবে তার থেকে একটা টাকা চাইতে। তো টাকা যখন চাইলো, শুধু ধরো না টাকা চাইলো, বললো যে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দাও, আমি কিছুদিন পর তোমাকে ওটা ফেরত দিয়ে দেবো। তো মানুষটা বাড়িতে গেল, তার ভেতরে একটা আলমারি আছে, আলমারি থেকে টাকাটা বার করে নিয়ে এসে মানুষটাকে দিয়ে দিল এবং মানুষটা তাকে একটা সার্টেন ডেটে ফেরত দিয়ে দেবে। এই যে গল্পটা বললাম, এই গল্পে কি বুঝলে, যে এখানে শুধু তোমার টাকাটা হচ্ছে ডেটা, মানুষটা সার জায়গাটা যেখানে টাকাটা রাখা ছিল সেখান থেকে সে নিজে গেছে, গিয়ে নিয়ে এসে তাকে দিয়ে দিয়েছে এবং তার যখন প্রবলেম হয়েছে, মানে প্রবলেম মিটে গেছে, টাকাটাকে ফেরত দিয়ে দেবে। এবার গল্পটা একটু চেঞ্জ করে বলছি, দেখো মানুষটা টাকা নিতে এসছে, বাট এই মানুষটাকে বললো টাকা দাও, বাট এই মানুষটা বললো না, ঠিক আছে তুমি আমার সঙ্গে চলো এই আলমারি অবধি, আমি তোমাকে আলমারির চাবি দিয়ে দিচ্ছি, তুমি ওখান থেকে টাকা বার করে নিয়ে নাও, আবার যখন হয়ে যাবে তখন তুমি পরবর্তীকালে এসে দিয়ে দাও। এইবার কথাটা ভেবে দেখো, যখন যদি কোনোভাবে এই আলমারি থেকে কখনো যদি টাকা চুরি হয়, তখন কিন্তু মানুষটা এই মানুষের উপর কিন্তু সন্দেহ করবে। কেন? কারণ ও কিন্তু জায়গাটা জানে যে কোথা থেকে টাকাটা বার করা হয়েছে। তাহলে ভাই এবার ভেবে দেখো, আগের ক্ষেত্রে শুধু টাকার ব্যাপার ছিল, টাকাটা নিয়ে এসে দিয়ে দিয়েছে। এবার যদি চুরি হতো তাহলে কিন্তু কোনো ব্যাপার ছিল না। কোনো ব্যাপার কি ছিল, যে টাকাটা ওই শুধু জানে, জায়গাটা শুধু ওই জানে টাকাটা কোথায় রাখা ছিল, তার মানে চুরি হলে এর কি এই মানুষটার কিন্তু কোনো দোষ নেই, কিন্তু সেখান থেকে ধরতে পারবে, তাকে কিছু কিছু বলতে পারবে না। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রটা কি ছিল, সেই মানুষটাকেও নিয়ে গেছে যেখানে টাকাটা রাখা ছিল, তাকে বলে দিয়েছে, সে কোনোভাবে টাকাটা নিয়ে
বেরিয়ে গেছে, কিন্তু যদি পরবর্তীকালে চুরি হয় তখন কিন্তু এরও কিন্তু কোনোভাবে ওকে ধরতে পারে, ভাই তুইও জানিস কি টাকাটা কোথায় রাখা ছিল, তাই তুইও চুরি করতে পারিস। তো দেখো এবার ধাপটা দেখো, তাহলে সেকেন্ড এক্সাম্পলটা হচ্ছে স্ট্যাম্প কাপলিং এর, যেখানে ডেটা স্ট্রাকচার মানে অ্যাড্রেসটা পাস হয়েছে, তুমি অলরেডি জানে, মানে এখানে অ্যাড্রেসটাও কিন্তু সে জানে, মানে ডেটার অ্যাড্রেসটাও সে জানে। আর প্রথম ক্ষেত্রে কি ছিল, যেখানে তোমার ডেটার অনলি ডেটা নিয়ে গল্প, তুমি ডেটা দাও আমি তোমাকে ডেটা দিচ্ছি, এই নিয়ে গল্প শেষ, তুমি ভেতরে কি করছো আমার দেখার দরকার নেই। কিন্তু স্ট্যাম্প কাপলিং এ কিন্তু ডেটার অ্যাকচুয়াল অ্যাড্রেসও জানে। এটা কিন্তু একটু দেখো, এই জন্য আমাদের কি হচ্ছে, মানে ডিপেন্ডেন্সি বাড়ছে। প্রথম ক্ষেত্রে ছিল ডিপেন্ডেন্সি অল্প শুধু ডেটা দেবে কাজ হয়ে যাবে, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ডেটার অ্যাড্রেসটা তুমি প্রোভাইড করছো। দেখো, ইফ টু মডিউল কমিউনিকেট উইথ ইচ আদার বাই ট্রান্সফারিং ডেটা স্ট্রাকচার, দিস ইজ রেফার্স টু এজ আ স্ট্যাম্প কাপলিং, যেখানে আমরা অ্যাড্রেসটাও বা ডেটা স্ট্রাকচার মানে ওয়ান কাইন্ড অফ অ্যাড্রেস, যেটা করছে অ্যাডিশন অফ টু ভ্যালু বাই কল বাই রেফারেন্স। এক্সাম্পল কি দেওয়া রয়েছে, এই লাইনগুলো লিখলেই মোর দ্যান এনাফ পরীক্ষার জন্য। তো সেই সূত্রে দাঁড়িয়ে এখানে তোমাদের আলটিমেটলি তোমার ডেটা স্ট্রাকচার বা অ্যাড্রেসটাও চলে গেল, তো সেখান থেকে একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেল। যত এক একটা করে তোমরা পড়বে, যত তুমি ওয়াস্টের দিকে যাবে, দেখবে আলটিমেটলি না অনেক ডিপেন্ডেন্সি অনেক বেড়ে যাচ্ছে। ডিপেন্ডেন্সি বাড়াটা কিন্তু খুব ভালো না, কাপলিং দুটো মডেলের মধ্যে বেশি থাকাটা কিন্তু খুব ভালো না। এবার আমরা কোয়েশন যখন পড়বো তখন জিনিসটা বুঝবো যেটা ভালো কিনা। তো এইখানে দাঁড়িয়ে আপনি বুঝলাম যে কাপলিং থাকা খুব একটা ভালো না, প্রবলেমের সিনারিও কিন্তু চলে আসছে। কন্ট্রোল কাপল কি বলছে, ইফ আ মডিউল ইজ কন্ট্রোল কাপল if they communicate with each other using control information dependency of two module due to flag, মানে ধরে নাও দুটো মডিউল রয়েছে, একটা মডিউলকে কন্ট্রোল করছে বাই সাম কন্ট্রোল ইনফরমেশন বা কোনো ফ্ল্যাগ ভেরিয়েবল। এই মডিউল এ এই মডিউল বি তারা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, বাট বাই ইউজিং দিস ফ্ল্যাগ ভেরিয়েবল, কোনো একটি ফ্ল্যাগ ভেরিয়েবল হতে পারে বা কোনো একটি কন্ট্রোল ইনফরমেশন যে তাদের মধ্যে কন্ট্রোল করছে, মানে সে আদেও তাদের কন্ট্রোল তোদের মধ্যে কমিউনিকেট করবে, সে ডিপেন্ড করবে সেটা সেই কন্ট্রোল ইনফরমেশন বা কন্ট্রোল সেটের ওপরে যে আদৌ তারা নিজেদের মধ্যে ডিপেন্ডেন্সিটা তারা কমিউনিকেট করবে কিনা। এরকম ধরনের কাপলিংকে বলা হয় কন্ট্রোল কাপলিং। পরের পয়েন্টে আসছে এক্সটার্নাল কাপলিং। এটা ডাইরেক্টলি এরকম হয় না, এটা আমাদের কোনো প্রবলেম ক্ষেত্রে হয়, যেটাকে এক্সটার্নাল কাপলিং বলে, যেখানে দুটো মডিউল ডিপেন্ড অন ইচ আদার outside the software logic due to some hardware problem, example CPU bus main memory। এটা খুব নর্মাল ক্ষেত্রে আমরা দেখেছি। ধরে নাও আমরা আলটিমেটলি যে কোনো মডিউলই হোক, মডিউল এ মডিউল বি, তাদের এক্সিকিউশন করার জন্য কি দরকার, সিপিইউ দরকার, বাসেস দরকার, ঠিক আছে, মেমোরিজ দরকার, র্যাম দরকার। তো এই জিনিসগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ আ রিসোর্স টু দ্য সফটওয়্যার। তো ধরে নাও একটা যদি কোনো রকম ভাবে কোনো মডিউল ধরে নাও তার সিপিইউর বাস বা সিপিইউকে ধরে বসে রয়েছে, সেই ক্ষেত্রে আরেকটা কিন্তু কোনোভাবে মডিউল কিন্তু কোনো রকম ভাবে কিন্তু তাদের সিপিইউ র্যামকে অ্যাক্সেস করতে পারবে না, কারণ অলরেডি অন্য মডিউল সে তার কাজ করছে। তো এইভাবেও কিন্তু একটা ডিপেন্ডেন্সি ক্রিয়েটেড হয়। এটা ডাইরেক্টলি সফটওয়্যার ক্ষেত্রে না, এটা আউটসাইড অফ সফটওয়্যার ক্ষেত্রে বলা যায়, যেটা যদি এক্সটার্নাল রিজনের জন্য। এটা অবভিয়াসলি জানি এটা শেয়ার রিসোর্স, আমরা অলরেডি আইডিয়াগুলো আছে, যে কোনো আমাদের প্রসেস কিন্তু আমাদের রিসোর্সকে শেয়ার করে, যত পর্যন্ত একজনের কাজ না হবে আরেকজন সে কাজ ঢুকতে পারবে না। এই আইডিয়াসগুলো মোটামুটি আমরা ক্লিয়ার আছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় এক্সটার্নাল কাপলিং বলে আমরা চিনি। পরের পয়েন্ট হচ্ছে জয়েন্ট কাপলিং। কি বলছে, দুটো মডিউল ক্লাসিফাই অ্যাজ জয়েন্টলি কাপল ইফ দে শেয়ার সেম গ্লোবাল ডেটা। যেরকম আমরা নর্মালি আমরা এটা খুব কমন এক্সাম্পল পড়েছি অপারেটিং সিস্টেমের প্রসেস সিনক্রোনাইজেশনে, যেখানে আমরা সেম ডেটাকে মাল্টিপল মডিউল কিন্তু অ্যাক্সেস করতে যাচ্ছি। ধরুন একটা মডিউল এ, আমি যদি একে দেখাচ্ছি, মডিউল বি, একটা সেম ডেটা রয়েছে ধরে নাও ডি বলে, যার মধ্যে 5 ধরে নাও কিছু আছে, সেম এই ডেটাটাকে দুজন মিলে অ্যাক্সেস করতে চাইছে। এরকম ধরনের গল্প হয়ে গেল তখন বলা হয় জয়েন্ট কাপলিং, যেখানে আমাদের এক্সাম্পল হচ্ছে সিনক্রোনাইজেশন প্রবলেম বিটুইন টু প্রসেস, যেটাকে রেস কন্ডিশনও আমরা অপারেটিং সিস্টেমে পড়ে এসেছি। সেখান থেকে আমাদের ক্রিটিক্যাল সেকশনের আবিষ্কার হয়, সেখান থেকে আমরা প্রসেসকে সিনক্রোনাইজেশন করার বিভিন্ন পদ্ধতি কিন্তু আমরা একে একে পড়েছিলাম। যারা মোটামুটি অপারেটিং সিস্টেম ভালো করে পড়েছো বা আইডিয়া আছে, তোমরা কিন্তু গল্পটা এখান থেকে বুঝতে পারছো। তো এরকম ধরনের যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে, কাপলিং থাকে, তখন তাকে বলা হয় জয়েন্ট কাপলিং। এবার হচ্ছে কন্টেন্ট কাপলিং। কি বলছে, ইফ আ মডিউল ইজ আ পার্ট অর কনটেক্সট অফ অ্যানাদার মডিউল ইট ইজ কল্ড কন্টেন্ট কাপলিং, দ্য ওয়ার্স্ট ফর্ম অফ কাপলিং তোমরা বলতে পারো। মানে একটা মডিউলের মধ্যেই একটা মডিউল রয়েছে, মানে এ ধরনের একটা মডিউল, এর মধ্যেই বি রয়েছে, সাবসেট বলতে পারো ওয়ান কাইন্ড অফ। এরকম ধরনের যদি কোনো কাপলিং তৈরি করা হয় বা ডিপেন্ডেন্সি, মানে একটা মডিউলের মধ্যে একটা মডিউল রয়েছে, তাহলে ওটা কোনোভাবেই, মানে এরকম গল্পটা হচ্ছে, মানে একটা বাড়ি রয়েছে ভালো, তার মধ্যে আরেকটা বাড়ি রয়েছে, এরকম ঘটনা ভাবো। এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, যারা আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, একটা ঘরের মধ্যেই কাকা জ্যাঠা বাবা মামা সবাই একসাথে রয়েছে। তো এরকম ধরনের যদি কাপলিং তৈরি হয়, তাহলে সেটাকে বলা ডিপেন্ডেন্সিস তৈরি, এটাকে বলা হয় হচ্ছে কন্টেন্ট কাপলিং, এটাকে বলা হয় ওয়ার্স্ট ফর্ম অফ কাপলিং বলে কিন্তু আমরা
জানি। তো এই ছিল 6টা পয়েন্ট কাপলিং এর। এবার আমরা দেখবো কোহেশন কাকে বলে। তো কোহেশন এবার ব্যাপারটাকে বুঝতে গেলে সেম এক্সাম্পল নেবো যেখানে আমরা ওখানে কাপলিং এ নিয়েছিলাম দুটো বাড়ি। ভালো কথা, এখানে আমি একটা বাড়ি বা দুটো বাড়ির গল্প আমি আসছি। দুটো বাড়ি পাড়াতে রয়েছে পাশাপাশি, একটা বাড়িতে দুটো মেম্বার রয়েছে আর একটা বাড়িতে 3টে মেম্বার দেখতে পাচ্ছ তোমরা। বাড়ির নাম দিই, এটা বাড়ির নাম এ, এটা বাড়ির নাম বি। এবার গল্পটা এইভাবে ভাবো যে এই বাড়ির মধ্যে, গল্পটা আগের গল্পটা কি ছিল, যে বাড়ি এ কতটা ডিপেন্ড হয়ে রয়েছে বাড়ি বি এর উপরে, সেটাকে বলা হয়েছিল আমাদের কাপলিং। বাট এবার কোহেশন কি বলে, একটা বাড়ির মধ্যে যে ইউনিটস গুলো যারা রয়েছে বা মেম্বার তারা রয়েছে, তারা কতটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে একটা কাজকে নামিয়ে ফেলছে। ধরে না, একটা কথার কথা বলছি, এই যে বাড়ি এ এখন যদি ধরে নাও রান্না করতে যায়, কোনো কারণে ধরো রাতের রান্না বা দিনের রান্না করছে, যদি এই যে তারা মেম্বার্স যারা রয়েছে, মেম্বার 1, মেম্বার 2, মেম্বার 3, তারা যদি সবাই মিলে পার্টিসিপেট করে এই রান্নাটা করে, কোনোভাবে হাঁড়ি বসিয়ে হাঁড়িতে ভাত তৈরি হয়, 3জনই পার্টিসিপেট করে এই কাজটা করছে। কাজটা কি, বাড়ি এ রান্না করছে, তো 3জনই পার্টিসিপেট যদি করে কাজটা করে, এটাকে বলা হয় কোহেশন বলা হয়। মানে একটা বাড়ির মধ্যে যতগুলো এলিমেন্টস মেম্বার রয়েছে তারা যদি সবাই হাইলি পার্টিসিপেট করে, মানে সবাই ইকুয়ালি, মানে হাইলি বলতে পারো, বা সবাই মিলে যদি মিলেমিশে সবাই মিলে কন্ট্রিবিউট করে কাজটা করায়, তখন তাকে বলা হয় কোহেশন। কাপলিং এ যেরকম ছিল একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, আর কোহেশন মানে একটা বাড়ির মধ্যে কত লোক ডাইরেক্টলি ইনভলভ আছে কোনো একটি ফাংশন বা জবকে এক্সিকিউট করার জন্য। এবার এই গল্পটাকে ক্লিয়ার করে আরো কম্পিউটার টার্মে বলছি, এটা মডিউল এ ধরো, এটা মডিউল বি ধরো। তাহলে মডিউল এ তে যখন কোনো মডিউলের যে কাজটা দেওয়া রয়েছে, মানে মডিউল মানেই ফাংশন, তো ধরে নাও একটা ফাংশনের যে জব রোলসটা, তার মধ্যে যতগুলো এলিমেন্টস রয়েছে, তারা যদি হাইলি অ্যাক্টিভলি পার্টিসিপেট করে এই কাজটাকে নামিয়ে ফেলে, তাহলে সেটাকে বলা হাইলি কোহেশন। যদি তার মধ্যে থেকে ধরে নাও যে ইউনিটস গুলো রয়েছে ওই মডিউলটার মধ্যে, এইভাবে মডিউলিংটা করতে হবে যেখানে ওই মডিউলের মধ্যে যে ইউনিটস গুলো তারা কিন্তু হাইলি পার্টিসিপেট, সবাই মিলে ওই পার্টিসিপেট করে সেই কাজটাকে নামায়। এরকম করলে হবে না যেখানে একজন করলো না, একজন অন্য কাজ করছে, একজন অন্য কাজ করছে, এরকম করলে এটাকে বলা হয় লো কোহেশনস বলা হবে। ক্লিয়ার হয়েছে? মানে একটা মডিউলস এর মধ্যে যতগুলো এলিমেন্টস থাকুক না কেন, তাদের কিন্তু হাইলি সবাইকে পার্টিসিপেট করে সেই কাজটাকে বার করতে হবে, এটাকেই বলা হয় কি, কোহেশন। এবার ডেফিনেশন কি বলছে, কোহেশন রেফার টু দ্য ডিগ্রি টু হুইচ এলিমেন্ট উইদিন আ মডিউল ওয়ার্ক টুগেদার টু ফুলফিল আ সিঙ্গেল ওয়েল ডিফাইন্ড পারপোজ। তাহলে একটা মডিউলের মধ্যে যতগুলো এলিমেন্টস রয়েছে তারা একসাথে কাজ করে একটা সিঙ্গেল, সব একসাথে কাজ করতে হবে, সবাই মিলেমিশে মিলে কাজ করতে হবে, সবাইকেই কাজ করতে হবে। এরকম না যে কেউ করলো না করলে হবে না, সবাইকেই কাজ করে একটা সিঙ্গেল কাজকে নামাতে হবে, এটাকেই বলা হয় কোহেশন। হাই কোহেশন মিন্স যে এলিমেন্ট আর ক্লোজলি রিলেটেড এন্ড ফোকাস অন আ সিঙ্গেল পারপোজ। ক্লোজলি রিলেটেড মানে সবাই মিলে কাজ করছে, একটাই সিঙ্গেল কাজের ওপর সবাই ফোকাস করে করছে, সবাই মিলে করছে, এটাকে বলা হয় হাই কোহেশন। আর লো কোহেশন মানে হচ্ছে যেখানে এলিমেন্টরা লুজলি রিলেটেড অ্যান্ড সার্ভ মাল্টিপল পারপাস, মানে যেটা বললাম একটা কাজ করছে অন্য একটা অন্য কাজ করছে, তাহলে হবে না। তোমাকে যখন একটা মডিউলে তুমি এমনভাবে মডিউল করবে যে মডিউলের যতগুলো এলিমেন্ট সবাই কিন্তু একটাই সিঙ্গেল পারপাসকে এক্সিকিউট যাতে করতে পারে, এই হচ্ছে বেসিক গল্প। তাহলে এখানে প্রশ্নটাকে কি বুঝতে পারলে, কোহেশন, হাই কোহেশন আর লো কোহেশন। তো আমাদের আলটিমেটলি এই গ্রাফে তাই বুঝতে পারছো তোমরা, এখানে একটা গ্রাফ পয়েন্ট করা আছে ওয়ান কাইন্ড অফ অ্যারো দিয়ে একটা। তাহলে এখানে 7 রকম টোটাল কোহেশন হয়, 7 টাইপস অফ কোহেশন এখানে দেওয়া রয়েছে। পরীক্ষায় আসলে 7টা পয়েন্টসই তোমাদের বিদ্যা, একটা পয়েন্টস একটু এলাবোরেট করে লিখতে হবে। যেখানে ফার্স্ট হচ্ছে ফাংশন, সিকোয়েন্স, কমিউনিকেশনাল, প্রসিডিওর, টেম্পোরাল, লজিক্যাল এবং কোইন্সিডেন্সিয়াল কোহেশনস বলা হয়। দিস আর দ্য টাইপস অফ কোহেশন। উপর দিকটা হচ্ছে হাই, নিচের দিকটা লো, মানে উপর মানে ফাংশনকে বলা হয় হাই কোহেশন। মানে একটা ফাংশন তুমি যদি এরকম ভাবে বানানো হয়, ফাংশন কোহেশন মানে কথাটার মানে যাদের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টস একাগ্রতা করে একটা কাজ করছে, দিস আর হাই। আর লো হচ্ছে কোইন্সিডেন্সিয়াল। তাহলে উপর থেকে নিচে নামলে মানে কমে যাবে, কোহেশন কমবে, আর নিচ থেকে উপর যাওয়া মানে কোহেশন কোনোভাবে বাড়বে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এবার প্রত্যেকটা আমরা কোহেশন একটা করে দেখবো। তো টাইপস অফ কোহেশনের মধ্যে প্রথম যে কোহেশনটা পড়বো যেটা কোইন্সিডেন্সিয়াল, বা এটার একটা নাম হয় র্যান্ডম। আমরা নিচ থেকে যাব, মানে আমরা লো থেকে হাইতে যাচ্ছি, মানে পড়াশোনাটা এইভাবে করছি। লো কোহেশন থেকে আমরা কোথায় যাচ্ছি, হাই কোহেশনের দিকে মুভ অন করবো। তো অ্যাজ দ্য নেম সাজেস্ট ইটস দ্য ওয়ার্স্ট টাইপ অফ কোহেশন। নামেই বলছো র্যান্ডামলি কোহেশন হয়ে গেছে, মানে তুমি এমন একটি মডিউল করো যেখানে তারা কোইন্সিডেন্সিয়ালি কিছু সেম কাজ করে ফেলছে। কথাটার মানে হচ্ছে where the only relationship between the function present the module is random or accidental। মানে তুমি কিছু ধরে নাও এলিমেন্টস,
তুমি কিছু এলিমেন্টসকে নিয়ে যদি একটা মডিউল বানাও, সেটা তুমি র্যান্ডামলি করে ফেলেছো, আর এই মডিউলটা ধরে নাও কোনো একটি ওয়ার্ককে মানে সার্ভ করছে বা ওয়ার্কটাকে ফুলফিল করছে, সেখানে অ্যাক্সিডেন্টালি কিছু মডিউল কিন্তু এই কাজটাকে সার্ভ করে দিচ্ছে, এটাকে বলা হচ্ছে র্যান্ডাম কোয়েশন। মানে তুমি করে ফেলেছো এরকম একটি মডিউল যেখানে তার মধ্যে এলিমেন্টস গুলো কোনোভাবে মানে অ্যাক্সিডেন্টালি বা র্যান্ডামলি তুমি চুজ করে ফেলছো, আর র্যান্ডামলি সে কাজটা করছে, মানে সেই কাজটা যে করছে এটাকে সাজেশন বলছে, আর র্যান্ডামলি কোনোভাবে করছে, মানে এরকম ভেবে চিন্তে করিনি, হুট করে করেছি হয়ে গেছে, এটাকে বলা হয় ওয়ার্স্ট ফর্ম অফ কাপলিং বলে কিন্তু আমরা এটাকে চিনি। নেক্সট হচ্ছে লজিক্যাল কোয়েশন, সরি কাপলিং বললাম এর আগের পয়েন্ট, এটা ওয়ার্স্ট ফর্ম অফ কোয়েশন, সরি কাপলিং হবে না, এটা কোয়েশন। তো সেই সূত্রে all elements of a module perform single or slightly similar operation. Example, when mouse, printer, scanner function within the same module. Logical question মানে যেখানে একটা ধরনের মডিউল বানাচ্ছি, ধরুন আইও মডিউল বলে একটা মডিউল বানিয়েছি, আইও ইনপুট আউটপুট মডিউল, যেখানে আমরা মাউসের ফাংশন, প্রিন্টারের ফাংশন বা ধরে নাও স্ক্যানারের ফাংশন, তিনটে একটু আঁকলাম একটু এর মধ্যে বোঝানোর জন্য, তিনটে ডিফারেন্ট ফাংশন কিন্তু একটা আমরা মডিউলের মধ্যে রেখেছি। এটা এরকম ভেবে দেখো, অবভিয়াসলি মাউসের কাজ একদম আলাদা, প্রিন্টারের কাজ একদম আলাদা, বাট স্ক্যানারের কাজও একদম আলাদা, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু একটা ইনপুট আউটপুটই কাজ করছে। তাহলে এটা মোটামুটি আমরা লজিক্যালি একটা মডিউল বানিয়ে ফেলেছি যেখানে মোটামুটি স্লাইডস কিছু অপারেশন সিমিলার পারফর্ম করছে। তো সেই সূত্রে এটাকে বলা হয় লজিক্যাল কোয়েশন। সেটাও মোটামুটি খুব যে একদম খারাপ বলবো না, বাট ঠিক আছে, এটা কোনো মানে মাউসের কাজ পুরো আলাদা। তার মানে এটাও ভাবো, যখন আমরা মাউসের কোনো কাজে যাব, মাউসের কাজ তখন কিন্তু শুধু এটাই কিন্তু কাজ করবে, প্রিন্টিং এর কাজ হলে এইটা, কিন্তু এ কিন্তু কাজ করছে না, সবাই মিলে একগ্রতা হয়ে কিন্তু কাজ করছে না, তাই না? তো আমরা কথাটা এরকম ছিল যে আমাদের একটা মডিউলে যে এলিমেন্টস গুলো থাকবে তারা সবাই মিলেমিশে কাজ করবে একটা কাজকে, তো সেটা না করলে তো সেই মডিউল করে কোনো লাভ নেই। তো আমি একটা আইও মডিউল বানিয়ে ধরুন ওএস লিখতে গিয়ে, অপারেটিং সিস্টেম যখন বানাচ্ছিলাম, বানাতে গিয়ে আমি যদি আইও একটা মডিউল বানাই, সেখানে সব রকম আইও অপারেশনগুলো এক জায়গায় রেখে, তাতে কি খুব ভালো হলো? খুব ভালো হলো না, বাট মোটামুটি ঠিক আছে, রাখা যেতে পারে, লজিক্যালি এটা ঢাকা যেতে পারে, ব্যাপারটা এরকম ব্যাপার। লজিক্যালি তুমি রাখতে পারো একটা মডেলের মধ্যে, কিন্তু সবাই কিন্তু এখানে পারফর্ম করছে না, সবাই যারা ইন্ডিভিজুয়াল কাজ করছে। তো এই জন্য এটা লোয়ের দিকেই আমরা রাখি, মানে এটাকে একদম লোয়েস্ট না হলেও লোর দিকেই রাখি। কাপলিং কিন্তু সরি কোয়েশন কিন্তু খুব একটা ভালো এই জায়গায় নেই কিন্তু, ঠিক আছে। তারপরের পয়েন্ট হচ্ছে টেম্পোরাল কোয়েশন। কি বলছে? উইথ টেম্পোরাল কোয়েশন দ্য ফাংশন আর লিঙ্কড বাই দ্য ফ্যাক্ট that all tasks must be executed in the same period of time. এখান থেকে গল্পটা করছে কি, ধরে নাও আমরা টেম্পোরাল কোয়েশন, এখানে সময়ের সাপেক্ষে কথা হচ্ছে, যেখানে হচ্ছে যে আমরা একটা ফাংশনের মধ্যে যে মাল্টিপল যে জবস গুলো টাইমের সাপেক্ষে এক্সিকিউশন বলে দেওয়া রয়েছে, যে এটা আগে হবে, এটা পরে হবে। দেয়ারফর আ ফ্লো কন্ট্রোল বিটুইন দ্য ফাংশন। এক্সাম্পল, টু ফাংশন দ্যাট ফার্স্ট ক্যাচ দ্য এক্সেপশন এন্ড দেন ইস্যু দ্য এরর মেসেজ। যেরকম বুঝতে পারছো, যেখানে দুটো ফাংশনের সাপেক্ষে কথা বলছে, বা একটা ফাংশনের বলতে পারো, যেখানে ধরে নাও একটা ফাংশন কোনোভাবে সময়ের সাপেক্ষে কেন বলেছে, এই ফাংশনটা কোনোভাবে তোমার এরার রান টাইম এরারকে ক্যাচ করবে, ঠিক আছে, আর এই ফাংশনটা তার বিনিময়ে তার একটা এরার মেসেজ ডিসপ্লে করবে, এই হচ্ছে গল্প। এটা ফাংশন 1 ধরে না ফাংশন 2, তাহলে কিন্তু সময়ের সাপেক্ষে কিন্তু কোনোভাবে এটাকে লিঙ্ক করানো আছে, এটাকে বলা হয় টেম্পোরাল কোয়েশন, যেখানে টাইম পিরিয়ডের বেসিসে কিন্তু কাজটা হচ্ছে। এরকম হতে পারে না যে তোমার এরার মেসেজ আগে দেখালো তারপর তোমার এরার ধরা হলো, এরকম তো হয় না, প্রথমে তোমার এরার দেখাতে হবে, তারপর তোমার এরারকে ডিসপ্লে করতে হবে, এটাই হচ্ছে আমাদের টেম্পোরাল কোয়েশন। তারপর হচ্ছে প্রসিডিউর কোয়েশন। কি বলছে? when they are the function of a module are connected to each other by flow control, is that they are part of an algorithm or a procedure to function that check the access right of a file and then open the file. তাহলে এখানে ধরুন একটা মডিউল বানালাম, যে মডিউলটা আমাদের কোন একটি অ্যালগরিদম প্রসিডিউরের ফ্লোতে রয়েছে, মানে প্রথমে আগে এই কাজটা হবে, ধরুন একটা মডিউল এরকম বানালাম, তো সেখানে যে ইউনিটস গুলো আছে, তাহলে এরকম হচ্ছে এটা ফার্স্ট হবে, প্রথম এক্সিকিউশন হবে, এটা সেকেন্ড এক্সিকিউট হবে, মানে এইভাবে ফ্লোতে তারা কানেক্টেড রয়েছে। যেরকম একটা যে এলিমেন্ট, একটা ইউনিট কি করছে, সে প্রথমে ফাইলের অ্যাক্সেস রাইটটা, এক্সাম্পলে যেটা রয়েছে, ফাইলের অ্যাক্সেস রাইটটাকে চেক করছে যে আদৌ এটা খোলা যেতে পারে কিনা, তারপর এটাকে ওপেন করছে তারপরের যে ইউনিটটা, বা এলিমেন্টস বলতে পারো বা ইউনিট বলতে পারো। তাহলে এরকম ধরনের যদি আমি একটা মডিউল বানাই, সেখানে কিন্তু প্রসিডিউরাল কোয়েশন কিন্তু সেখানে কিন্তু ওটাকে দেখা যায়, যেখানে একটা মডিউলের দুটো যে এলিমেন্টস, তারা কিন্তু একটা ফ্লোতে এক্সিকিউট হবে, আগে এটা হবে তারপর এটা হবে। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো, এটা ভার্সন অফ টেম্পোরাল থেকে একটুখানি হায়ার ভার্সন। টেম্পোরালের সময়ের সাপেক্ষে কাজ হচ্ছে, এটা তোমার ফ্লো, এখানে বাই ডিফল্ট তোমার লেখা রয়েছে যে এটার পর এটা হবে, একেই বলা হচ্ছে প্রসিডিউরাল কোয়েশন বলে কিন্তু আমরা বুঝি। নেক্সট হচ্ছে কমিউনিকেটিভ কোয়েশন। ইন দিস কেস of communication
বা কমিউনিকেটিভ কোয়েশন, ডিফারেন্ট ফাংশন ওয়ার্ক অন আ সেম ডেটা স্ট্রাকচার। এক্সাম্পল স্ট্যাকের পুশ অ্যান্ড পপ, যেখানে মোটামুটি ডিফারেন্ট ফাংশন, মানে তুমি এরকম একটা মডিউল এখানে বানাচ্ছ যেখানে দুটো ইউনিটস বা ফাংশন যে কিনা একটা সেম ডেটা স্ট্রাকচারের উপর কাজ করছে। ধরে নাও স্ট্যাকের পুশ আর পপ, মানে এ পুশ করলে তবে তো এ পপ করবে, তো এটা ওয়ান কাইন্ড অফ কমিউনিকেটিভ কোয়েশন কিন্তু এভাবে বলা হচ্ছে, যেখানে দুটো ডিফারেন্ট এলিমেন্টস কে আমি একটা মডেলে রাখছি যে কিনা সেম ডেটা স্ট্রাকচারের উপর কাজ করছে, তারা যেহেতু কমিউনিকেট করছে, ওয়ান কাইন্ড অফ তাকে বলা হচ্ছে কমিউনিকেটিভ কোয়েশন বলে কিন্তু আমরা জানি। তারপরে যেটা বলছে এটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল কোয়েশন। এটা ওয়ান কাইন্ড অফ ওই টেম্পোরাল আর এবং আমাদের প্রসিডিউরাল পরেই এটা একটা পার্ট বলতে পারো এটা, where the here the sequence is very important and the function of the part of sequence together with data dependency. Example function 1 providing the data and function 2 processing the data, মানে এরকম ধরনের সিকোয়েন্সিয়াল কোয়েশন কিরকম ব্যাপারটা, এটা যদি পার্ট অফ বললাম এটা কিছুতে কিন্তু একই রকম। ধরে নাও তোমার একটা মডিউল বাজে যেখানে তোমার দুটো ফাংশন রয়েছে F1 আর F2, তাহলে F1 যদি সে ডেটাটাকে প্রডিউস না করে F2 সেটাকে কোনোভাবে প্রসেস করতে পারবে। ধরে নাও আমি কথা বলছি ফাংশন 1, এটা তোমরা বেসিক লেভেলে কত পড়েছো, একটা কোডের মধ্যে যেরকম 2-3টে ফাংশন লিখেছো, যেমন 3টে ফাংশন লিখেছো ধরে নাও, একটা হচ্ছে ইনপুট নেওয়ার ফাংশন, একটা হচ্ছে প্রসেসিং করার ফাংশন, একটা হচ্ছে তোমার ডিসপ্লে করার ফাংশন, এরকম তোমরা বাই ডিফল্ট এরকম কিন্তু লিখে থাকো নর্মাল কোডে। তো দেখো আমরা যদি ফাংশন 1 যদি কোনোভাবে ইনপুট না নেয়, সেটা না দিলে কি সে ফাংশন 2 প্রসেসিং করতে পারবে? এটাকে বলে সিকোয়েন্সিয়াল কোয়েশন, যেখানে দুটো এলিমেন্টসই একটা মডিউলের মধ্যে কোনোভাবে এইভাবে লিঙ্কড আপ, সিকোয়েন্সিয়ালি লিঙ্কড আপ করা আছে, তাহলেই কি এটা এক্সিকিউশন কাজ হচ্ছে, এরকম ধরনের যদি হয় তখন তাকে বলা হয় সিকোয়েন্সিয়াল কোয়েশনস বলে কিন্তু আমরা সেটাকে জানি। পরের পয়েন্ট হচ্ছে যে লাস্ট বলতে পারো যেটা ফাংশনাল কোয়েশন, এটাকে বেস্ট বলা হয় অবভিয়াসলি। ফাংশনাল কোয়েশন কি বলে? ইন ফাংশন কোয়েশন ডিফারেন্ট ফাংশন অফ মডিউল ওয়ার্ক টুগেদার। তো অবভিয়াসলি ফাংশনে হচ্ছে বিভিন্ন রকম মডিউল একসাথে কাজ করে, যেরকম এক্সাম্পলে কি দেওয়া রয়েছে দেখো, টু পারফর্ম আ সিঙ্গেল ফাংশন, এক্সাম্পল আ মডিউল দ্যাট কন্ট্রোল দ্য মাউস must have different functions such as accessing the position of trackball, decoding it on the screen and moving the cursor accordingly. তাহলে ভাবো একটা মাউসের কত ধরনের কাজ থাকতে পারে, কিন্তু মাউস বলে যদি একটা মডিউল তোমরা বানাও, এরকম মাউসের ওয়ার্কিং বলে একটা বানাও, সেখানে আমাদের আলটিমেট কতগুলো এলিমেন্ট আছে। ট্র্যাকবলের পজিশনটা ঠিক যে আমি যে কার্সার দিয়ে যে তোমাদের লিখছি ট্র্যাকিংটা, এটার জন্য একটা ফাংশন লেখা আছে। স্ক্রিনে তুমি কি আছে সেটা ডিকোড করার, কার্সারটা যেটা মুভ করছি তার জন্য আলাদা ফাংশন, তো সবাই মিলেমিশে কিন্তু একটা কাজ কিন্তু করছে মাউসের ওয়ার্কিং। তো এই জন্য এটাকে বলা হয় ফাংশন কোয়েশন, ফাংশনাল কোয়েশন বলতে পারো। আর এটাকে বলা হয় হাইয়েস্ট বা বেস্ট ফর্ম অফ কোয়েশন, যেখানে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কিন্তু একটা আমরা কাজকে এক্সিকিউশন বা সাফল্য কিন্তু নিয়ে যাচ্ছি। তো এটাই হচ্ছে আলটিমেটলি আমাদের গল্প ছিল কোয়েশন এবং কাপলিং। তাহলে এখান থেকে কি বুঝলে? তাহলে কোয়েশন থাকা একটা মডিউলের মধ্যে, যদি কোয়েশন থাকে তাহলে কিন্তু খুব ভালো এটাকে বলা হয়। যদি কাপলিং থাকে দুটো মডিউলের মধ্যে বেশি, তাহলে কিন্তু সেটা ভালো না। এটাই বেসিক আইডিয়া। যখন আমরা সফটওয়্যার ডিজাইন করি, আমরা একটা কথা এটা ইংলিশে বলি, লো কাপলিং হাই কোয়েশন, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে একটা টার্ম, এটা বলে কোড বলতে পারো, আমরা ইউজ করে থাকি সফটওয়্যার ডিজাইনে, যেখানে আমাদের কাপলিংকে কম থাকা উচিত আর কোয়েশনকে বেশি থাকা উচিত। অনেক সময় এরকম ধরনের প্রশ্ন এই লাইন তুলে তোমাদের দিয়ে দেয়, বা কোয়েশন কাপলিং কি বলে এটাও তোমাদের যদি লিখতে বলে জাস্ট ডেফিনেশন ওয়াইজ, তখন তোমাদের এই লাইনটা কিন্তু অ্যাড করে দিলে নাম্বার কিন্তু খুব ভালো পাবে, যে হাই তোমরা বলবে কোয়েশন এবং লো কাপলিং থাকা কিন্তু সফটওয়্যার ডিজাইনের জন্য খুব ভালো। তো এই ছিল কনসেপ্ট, হলো আমাদের কোয়েশন কাপলিং। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।